এর শেষে আমরা সুশাসন সম্পর্কে সুশাসনের ধারণা দিয়েছিলাম তোমাদেরকে। নিশ্চয়ই তোমরা এটা বাসায় দেখেছ এবং এ বিষয়ে তোমরা পর্যাপ্ত তথ্য সংগ্রহ করেছো এবং জ্ঞান অর্জন করেছো। আজকে আমরা সুশাসনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। সুশাসনের ধারণা আলোচনা করতে গিয়ে আমরা কিছু বিষয় দেখেছি, যেখানে বিশ্লেষণ করলে আমরা সুশাসনের বৈশিষ্ট্যসমূহ পেয়ে যাব। তাহলে আমরা ওই দিন কি বলছিলাম যে অংশগ্রহণ, কাদের অংশগ্রহণ? জনগণের অংশগ্রহণ থাকতে হবে। জনগণ রাষ্ট্রের বিভিন্ন কার্যাবলীতে অংশগ্রহণ করবে। জনগণ যত বেশি অংশগ্রহণ করবে, গণতন্ত্র, রাষ্ট্রীয় কার্যক্রম, শাসন ক্ষমতার বিভিন্ন বিষয় সম্পর্কে জনগণ জানতে পারবে এবং সুশাসন তত সমাজে প্রতিষ্ঠিত হবে। জনগণ যদি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে না পারে, যদি স্বৈরশাসক থাকে, রাষ্ট্রীয় কার্যাবলীতে গণতন্ত্র অনুপস্থিত থাকে, তাহলে সুশাসন নিশ্চিত হয় না। এ কারণে জনগণের অংশগ্রহণ থাকতে হবে। ইউএনডিপি এর মতে সুশাসন হচ্ছে মানবাধিকার। সুশাসন মানবাধিকার এজন্যই বলেছে যে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য সুশাসন থাকতে হবে। আইনের শাসন, আইনের শাসন, আইনের শাসন যদি অনুপস্থিত থাকে, তাহলে সুশাসন নিশ্চিত হয় না। আইন সবার জন্য সমান, ধনী গরিব, শিশু বৃদ্ধ সবার জন্য আইন সমান। একই আদালতে সবার জন্য একই বিচার ব্যবস্থা এখানে বিদ্যমান থাকতে হবে, তাহলে আসলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। অধ্যাপক রাইসি বলেছেন যে আইনের দৃষ্টিতে সবাই সমান, সবার জন্য একই প্রকার আইনের ব্যবস্থা থাকতে হবে। কাউকে বিনা অপরাধে গ্রেপ্তার করা যাবে না, কাউকে বিনা বিচারে আটক রাখা যাবে না। তিনি এই চারটি বিষয় সুনির্দিষ্ট করেছে। তাহলে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, এই চারটি বিষয় অবশ্যই প্রয়োগ করতে হবে, তাহলে হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সুশাসন নিশ্চিত হবে। স্বচ্ছতা, রাষ্ট্রীয় কার্যে গোপনীয়তা, আইনানুগ ক্ষেত্রে গোপনীয়তা পরিহার করে জনগণের সামনে সকল বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা, স্বচ্ছ তথ্য প্রকাশ করতে হবে। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য যে বিধিনিষেধ সাপেক্ষে, বিধিনিষেধ বলতে এখানে বোঝানো হচ্ছে যেমন আমাদের অস্ত্রাগার বা কারখানা, যেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ, এখানে জনসাধারণ প্রবেশ করতে পারবে না, এটি হচ্ছে বিধিনিষেধ। যে এছাড়া এরকম যেখানে সংরক্ষিত এলাকা বাদে, সংরক্ষিত তথ্য বাদে অন্য সব তথ্যের ক্ষেত্রে জনগণ জানতে পারবে। যদি জানতে পারে, এই স্বচ্ছতা যদি থাকে, তাহলে সুশাসন নিশ্চিত হবে। সংবেদনশীলতা, সংবেদনশীলতা
অর্থাৎ রেসপন্সিভনেস, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রেসপন্সিভনেস। তার মানে হচ্ছে যে কোনো বিষয়ে জনগণকে সাড়া প্রদান করতে হবে। জনগণ কোনো বিষয়ে তথ্য জানতে চাইলে সেই তথ্য জনগণকে দিতে হবে। এক্ষেত্রে সময়ের কাঠামো, অর্থাৎ নির্দিষ্ট টাইম ফ্রেম থাকতে হবে। সময় কাঠামো, যে আমি কোনো কাজ, কোনো অফিসে কোনো নির্দিষ্ট কাজ করতে গেলে আমার কতদিন সময় লাগবে, কতক্ষণ সময় লাগবে, এই বিষয় সম্পর্কে একটা ধারণা এবং সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাকে সেই সময়ের মধ্যে সেই কাজ সম্পন্ন করে দেওয়াটাই হচ্ছে সংবেদনশীলতা। অর্থাৎ ওই প্রতিষ্ঠান ওই বিষয় সম্পর্কে সংবেদনশীল হবে এবং জনগণকে দ্রুত সাড়া প্রদান করবে। এক্ষেত্রে আমরা সিটিজেন যে চার্টার আছে, অর্থাৎ নাগরিক সনদ, অর্থাৎ নাগরিকগণ কোন কোন বিষয়ে তথ্য কোন কোন জায়গায় পাবে, কিভাবে পাবে, কতদিনের মধ্যে পাবে, এই বিষয় সম্পর্কে জনগণ যদি ধারণা থাকে তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ, সংশ্লিষ্ট অফিস এই দ্রুত সাড়া প্রদান করতে বাধ্য থাকবে বা সাড়া প্রদান করবে। ঐক্যমতে পৌঁছানোর ক্ষেত্রে সহযোগিতা, ঐক্যমতে পৌঁছানোর ক্ষেত্রে সহযোগিতা, অর্থাৎ কোনো বিষয়ে জনগণের যে ঐক্যমত থাকতে হবে, অর্থাৎ কোনো সিদ্ধান্তে রাজনৈতিক যে কর্মকাণ্ড আছে এই কর্মকাণ্ড সমূহ ঐক্যমতে বসতে হবে। অর্থাৎ একটি বিষয়ে নানা দলের, নানা সমাজের নানা রকম মত থাকতে পারে, নানা ব্যক্তি নানা মত থাকতে পারে, কিন্তু সমগ্র জনগণের চাহিদার ভিত্তিতে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রত্যেকে সারের মানসিকতা অব্যাহত রাখতে হবে। সারের মানসিকতা পোষণ করে কোনো নির্দিষ্ট বিষয়ে একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে এবং ঐক্যমতে যদি পৌঁছানো যায় তাহলে সুশাসন নিশ্চিত হবে। সমাজের মধ্যে বিভেদ, এই বিভেদ থাকলে সুশাসন নিশ্চিত হওয়া যাবে না, নিশ্চিত করা যাবে না। এরপর আছে সাম্য। সাম্য যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, সাম্য যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সুশাসন নিশ্চিত হবে। অর্থাৎ ধনী গরিব নির্ধন, ছোট বড় সকলের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা থাকতে হবে। সকলের জন্য একই ধরনের আইন সহ সমাজের অন্যান্য বিষয়গুলো একই থাকতে হবে। লিঙ্গ বৈষম্যের অবসান, লিঙ্গ বৈষম্যের অবসান, অর্থাৎ নারী পুরুষ যে আলাদা, নারী পুরুষের যে একই যোগ্যতা আছে এবং সেই যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়া, যোগ্যতা অনুযায়ী মজুরি, নারীদেরকে কোনো কাজের ক্ষেত্রে যে তারা অপারগ, এই নেতিবাচক মানসিকতা পরিহার করা। অফিস আদালত বিভিন্ন কর্মক্ষেত্রে নারীদের পুরুষের সমান মর্যাদা দেওয়া। এক্ষেত্রে মজুরি নারী পুরুষের একই হওয়ার কথা এবং যদি থাকে, নারী পুরুষ যদি উভয়েই সমাজের বা রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে পারে তাহলে
সুশাসন নিশ্চিত হবে। অর্থাৎ এক্ষেত্রে নারী নির্যাতন, নারীর মজুরি, নারীর শ্রমঘণ্টা ইত্যাদি বিষয়গুলোর ক্ষেত্রে বৈষম্য থাকলে সুশাসন নিশ্চিত করা যাবে না। তাহলে সুশাসন নিশ্চিত করতে হলে এই লিঙ্গ বৈষম্যের অবসান ঘটাতে হবে। সরকারের বৈধতা, সরকার যদি অবৈধ হয়, অর্থাৎ যদি সামরিক সরকার হয়, সরকার যদি জোর করে ক্ষমতা আহরণ করে, সরকার যদি একচ্ছত্র ক্ষমতা নিয়ন্ত্রণ করে, তাহলে সুশাসন নিশ্চিত করা যায় না। এ কারণে বৈধ সরকার থাকতে হবে। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার যদি রাষ্ট্র পরিচালনা করে, সেক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা যায়। কারণ তাদের কোনো বিভিন্ন ধরনের সরকার, গণতান্ত্রিক সরকারের ক্ষেত্রে উত্তম সরকার, অর্থাৎ সে জনগণের কাছে দায়বদ্ধ থাকে। এই দায়বদ্ধতা সুশাসন নিশ্চিত করতে সাহায্য করে। জবাবদিহিতা, জবাবদিহিতা, জবাবদিহিতা একটি অন্যতম বৈশিষ্ট্য। কারণ জনগণের কাছে যদি সরকার জবাবদিহি না করে, যদি সরকার একনায়কতান্ত্রিক মনোভাব পোষণ করে, তাহলে সুশাসন নিশ্চিত হয় না। কারণ সরকার তার কার্যক্রম একগুঁয়েমিভাবে যদি সম্পন্ন করে, সমাজে বা রাষ্ট্রে সরকার জবাবদিহি না করে, তাহলে সুশাসন নিশ্চিত হবে না। এ কারণে জবাবদিহিমূলক সরকার থাকতে হবে। সুশীল সমাজ, সুশীল সমাজ সমাজে রাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান। সুশীল সমাজ সরকারের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা সমালোচনা করে সরকারকে সঠিক পথে নিয়ন্ত্রণ করে। এই সঠিক পথে নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের রাষ্ট্রে সুশাসন নিশ্চিত হয়। সুশীল সমাজের এক্ষেত্রে ভূমিকা গুরুত্বপূর্ণ। সুশীল সমাজ যদি নিষ্ক্রিয় থাকে, তাহলে সরকার তার যে কোনো সিদ্ধান্ত সহজে বাস্তবায়ন যদি করতে পারে, যদি একচ্ছত্র অধিকার ভোগ করে, তাহলে জনগণের অধিকার খর্ব হয়। এক্ষেত্রে সুশীল সমাজ সোচ্চার ভূমিকা পালন করে। যদি সুশীল সমাজ নাগরিকদের পক্ষে বিভিন্ন বিষয়ে কথা বলে, তাহলে সুশাসন নিশ্চিত হবে। বিকেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ হচ্ছে অন্যতম উপাদান সুশাসনের। অর্থাৎ সরকারের বিভিন্ন কার্যক্রম যদি কেন্দ্রীভূত হয়, কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়, তাহলে সমাজের প্রান্তিক যে জনগোষ্ঠী থাকে, জনগোষ্ঠীর যে আশা আকাঙ্ক্ষা থাকে, প্রান্তিক জনগোষ্ঠীর যে চাহিদা থাকে, সেই চাহিদা পরিপূর্ণভাবে সম্পন্ন হয় না। এ কারণে ক্ষমতা বিকেন্দ্রীকরণ প্রয়োজন। ক্ষমতার বিকেন্দ্রীকরণ সমাজের প্রান্তিক জনগোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। প্রান্তিক জনগোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণ করে কোনো বিষয় সে কেন্দ্রের দিকে পাঠায়, কেন্দ্রের দিকে পাঠালে কেন্দ্র ওই বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। তখনই হচ্ছে যে সুশাসন নিশ্চিত হয়। কারণ কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত অনেক সময় সঠিকভাবে বাস্তবায়ন নাও হতে পারে, ফলপ্রসূ নাও হতে পারে। এ কারণেই বিকেন্দ্রীকরণ প্রয়োজন, যাতে করে আমাদের রাষ্ট্রীয় উচ্চ পর্যায় থেকে
অর্থাৎ আমরা যদি আমার দেশের ক্ষেত্রে ধরি, সচিবালয় থেকে কোনো সিদ্ধান্ত বিভাগীয় প্রশাসনে, জেলা প্রশাসনে, এরপরে উপজেলা প্রশাসন, এরপরে উপজেলা প্রশাসন থেকে সেটা বাস্তবায়িত হয়। আবার ওই সিদ্ধান্ত, কোনো সিদ্ধান্ত যদি তৃণমূল পর্যায়ে, অর্থাৎ আমাদের ইউনিয়ন পরিষদ আছে, নির্বাচিত সংস্থা, স্থানীয় স্বায়ত্তশাসনের, এই ইউনিয়ন পরিষদ কোনো সিদ্ধান্ত জনগণের মাধ্যমে নিয়ে পর্যায়ক্রমে উপরে পাঠিয়ে দিলে সেটা যখন সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তখন সেটা যৌক্তিক হয়। এ কারণে বিকেন্দ্রীকরণ অবশ্যই প্রয়োজন। যদি বিকেন্দ্রীকরণ থাকে তাহলে সুশাসন নিশ্চিত হয়। গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যম যদি স্বাধীন না হয়, স্বাধীনভাবে যদি সংবাদ প্রকাশ করতে না পারে, আমরা গণমাধ্যম বলতে কি বুঝি? রেডিও, টিভি, সংবাদপত্র ইত্যাদি, সোশ্যাল মিডিয়ার মধ্যে আরও যে ফেসবুক, টুইটার, ইত্যাদিকে আমরা বুঝে থাকি। এই গণমাধ্যমের অবাধ স্বাধীনতা সুশাসনকে, সুশাসনের ক্ষেত্রে সহায়ক। অর্থাৎ গণমাধ্যমে ব্যক্তি বা বিরোধী দল, বিভিন্ন উপগোষ্ঠী, গোষ্ঠী তার স্বাধীন মতামত তুলে ধরতে পারে। যখনই তুলে ধরে তখন সরকার ওই বিষয়সমূহের সম্পর্কে অবগত হয় এবং সরকারের সিদ্ধান্ত জনগণের পক্ষে নিতে সহায়তা লাভ করে। এ কারণে গণমাধ্যম স্বাধীনতা থাকতে হবে। গণমাধ্যম স্বাধীন হলে সুশাসন নিশ্চিত হয়। রাজনৈতিক স্থিতিশীলতা। কোন সমাজে যদি রাজনৈতিকভাবে স্থিতিশীল না হয়, অর্থাৎ গণতন্ত্র যদি স্থায়ী না হয়, তাহলে নিশ্চিত হয় না। অর্থাৎ ঘন ঘন যদি সরকার পরিবর্তন হয়, রাজনৈতিক পরিস্থিতি যদি ভঙ্গুর হয়, তাহলে সুশাসন নিশ্চিত হওয়া কঠিন হয়ে দাঁড়ায়। এ কারণে রাজনৈতিক স্থিতিশীলতা থাকার প্রয়োজন। কারণ কোনো রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়ন তখনই দ্রুত হয় যখন ওই সমাজ স্থিতিশীল থাকে, স্বাভাবিক থাকে, শান্ত থাকে, তখন সে সমাজ দ্রুত উন্নতি লাভ করে। এক্ষেত্রে অর্থাৎ যদি কোনো রাষ্ট্রে হরতাল, অবরোধ, এ ধরনের সহিংস কার্যাবলী যদি না থাকে, তাহলে সমাজের বা রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড এক্ষেত্রে দ্রুত উন্নতি হয়, জনগণ সুশাসন লাভ করে। রাজনৈতিক দলসমূহের মধ্যে এক্ষেত্রে সহমর্মিতা, অর্থাৎ এক দল আর এক দলের মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। যদি করে তাহলে সুশাসন নিশ্চিত হয়। যদি শ্রদ্ধা প্রদর্শন করে তাহলে বিভিন্ন বিষয়ে সহজে ঐক্যমতে পৌঁছানো যায়। তাহলে বিভিন্ন কর্মকাণ্ডে যখনই ঐক্যমতে পৌঁছানো যাবে, তখন জনগণ এর বিভিন্ন উন্নয়নের কার্যগুলি নিয়েই রাজনৈতিক দলসমূহ তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তাহলে যেহেতু রাজনৈতিক দলসমূহ জনগণের বিভিন্ন চাহিদা নিয়ে কাজ করে থাকে, সেহেতু ওই বিষয়সমূহ যদি ঐক্যমতে পৌঁছানো যায়, আর যদি সেটা সরকার বাস্তবায়ন করে, তাহলে সুশাসন নিশ্চিত হবে। মৌলিক অধিকার সংরক্ষণ। মৌলিক অধিকার যদি সংরক্ষণ হয়, মৌলিক অধিকার কি কি আমাদের? অন্ন, বস্ত্র,
ইত্যাদি, এগুলো আমাদের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার সুচারুরূপে সংরক্ষণ করতে হবে, এর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। কারণ শিক্ষা আমাদের অধিকার। এই শিক্ষা আমরা যাতে সহজে এবং সবার জন্য অধিকার নিশ্চিত হয়, যাতে এক্ষেত্রে রাষ্ট্র কাজ করে থাকে। এই মৌলিক অধিকার যদি আমাদের নিশ্চিত হয়, সমাজে প্রত্যেকটা ব্যক্তি, ধনী গরিব নির্ধন, ছোট বড়, তাহলে সুশাসন নিশ্চিত হবে। এই সুশাসন নিশ্চিত করতে মৌলিক অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীন বিচার ব্যবস্থা। স্বাধীন বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা যদি স্বাধীন না হয়, অর্থাৎ স্বাধীন বিচার ব্যবস্থাই হচ্ছে আইনের শাসন বাস্তবায়ন করে। আইনের শাসন বাস্তবায়ন করতে হলেই স্বাধীন বিচার ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ বিচার ব্যবস্থার প্রতি শাসন বিভাগ কোনো রূপ হস্তক্ষেপ করতে পারবে না। সরকারের যে তিনটা বিভাগ আছে, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, এক্ষেত্রে শাসন বিভাগ কখনো কখনো বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করে। এই হস্তক্ষেপ যদি হয়, তাহলে সুশাসন নিশ্চিত হওয়া যায় না। এই সুশাসন নিশ্চিত করতে হলে আমাদের বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। তাহলে আমরা বিভিন্ন পয়েন্টগুলো আজকে দেখলাম যে সুশাসন নিশ্চিত করতে গেলে কি কি বা সুশাসনের বৈশিষ্ট্যগুলো বাস্তবায়ন করতে হলে এই বিষয়গুলো আমাদেরকে নজর রাখতে হবে, রাষ্ট্রের খেয়াল রাখতে হবে। তাহলে হচ্ছে যে সুশাসন এর বৈশিষ্ট্যসমূহ আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সুশাসনের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। তোমরা আশা করি আগামী ক্লাসে এ বিষয়ে যথেষ্ট ধারণা লাভ করবে। এ বিষয়ে আগামী ক্লাসে আমরা এর পরবর্তী পাঠে যাব। তো ধন্যবাদ দেওয়ার আগে, এখন করোনাকালে সকলে আমরা মাস্ক ব্যবহার করব এবং হাত স্যানিটাইজার করব বা সাবান দিয়ে বারবার হাত ধুয়ে নেব, অপ্রয়োজনে বাইরে যাব না। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব। তো ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি।